এখানে কথা বলতে এসে দুই সেনাপ্রধানের কি আলাপ হলো। দুই সেনাপ্রধান বলতে ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধান, দুই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে আজকে ফোন আলাপ হয়েছে। অবস্থাটা এমন, ভারতীয় অস্ত্র আমাদের দিকে এক প্রকার তাক করে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিরোধী চর্চা অনেক বেশি বেড়ে যাওয়া, শুধু তাই নয়, ভারতীয় স্থাপনা, যেহেতু আমরা পৃথিবীর একটা স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ, খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবীর সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, এবং সেই জায়গা থেকে ভারতীয় সম্পত্তিও বাংলাদেশে আছে। ভারতের বা যে কোনো দেশের দূতাবাসই সে দেশের সম্পত্তি। ভারতীয় দূতাবাস আমাদের এখানে আছে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসে আমাদের এখানে হামলা হয়েছে, মানে ভারতীয় সম্পত্তির উপরে হামলা হয়েছে, মানে ভারতের উপরে হামলা হয়েছে। এই হামলা পরবর্তী সময়ে ভারত আরো বেশি আমাদের দিকে এক প্রকার অস্ত্র তাক করে বসে আছে। আর এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে। মূলত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে সম্পদ বা সম্পত্তি বাংলাদেশে আছে, আমরা তা রক্ষা করতে বদ্ধপরিকর। কেন এ কথা বলা যায়? ঠেলায় পড়ে, কারণ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফুটিয়ে দেবে। বিষয়টা এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, ভারত আমাদের এখানে একটা গোলাও খরচ করবে না। ভারত যেগুলো করবে, কূটনৈতিক নানা রকম পদক্ষেপ নেবে, বাণিজ্যিক পদক্ষেপ নেবে, সম্পর্কের পদক্ষেপ নেবে। কিন্তু আপনি যদি দূতাবাসে ঢুকে যান, দূতাবাসের কর্মীদের উপরে, কূটনীতিকদের উপরে অত্যাচার করেন, তাহলে তো খেলাটা একদম জমে যাবে। সেই জমানো খেলার জন্য ভারত কিন্তু ইতিমধ্যেই রেডি আছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আসলে আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। চাপের মুখে রাজি হলেও আজকে দেশের যে অবস্থা অভ্যন্তরে, তাতে এবং নানা রকম হত্যা, অগ্নি, সন্ত্রাস, নানা রকম কর্মকাণ্ড যেভাবে চলছে, তাতে নির্বাচন একটা ভণ্ডুল করে দেওয়ারই পরিকল্পনা চলছে। আমি শুরুতেই বললাম যে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের নিদর্শন ছড়িয়ে আছে বলা যায় বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে এই ইউনূস সরকারের আমলে। এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস। জানা গেছে এবার স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সম্পত্তি রক্ষার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18-এর খবরে খানিক আগে, কয়েক ঘন্টা আগে একটা খবরে বলা হয়েছে, প্রতিবেশী দেশে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানরা সরাসরি আলোচনা করছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে। জানা গেছে ওয়াকার আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদ থাকবে। দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়লেও নিরাপত্তা বজায় রাখার প্রশ্নে ঢাকার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আরও বলছে, ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে দেশব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনা বাংলাদেশের পরিস্থিতিকে আরও খারাপ করেছে। অভিযোগ উঠেছে, ইউনূস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে। প্রশ্নের মুখে বাংলাদেশের নির্বাচন। ভারত বারবার বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের উপর জোর দিয়েছে, স্বচ্ছ নির্বাচনের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা, অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে। বাংলাদেশের সরকারে ইউনূস আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে।
বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরের সমস্যার জন্য ভারতের দিকে আঙ্গুল তুলেছে বাংলাদেশের নেতারা। এই অবস্থায় দুই দেশের সেনা প্রধানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূসের শাসন আমলে কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান। এমন অবস্থায় বাংলাদেশে থাকা ভারতীয় সম্পত্তি রক্ষায় সেনা প্রধানের বার্তার মধ্যে আসলে ইউনূস বিরোধিতার প্রচ্ছন্ন সুর খুঁজে পাচ্ছেন কোন মহল। অর্থাৎ ইউনূসের এই কর্মকাণ্ড, নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে সেনাবাহিনীও সংক্ষুব্ধ, ক্ষুব্ধ, এমনটাই বোঝাতে চেয়েছেন যে দেশে যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই বলেছেন যে দেশে যাই হোক আমরা আপনাদের সম্পদ রক্ষা করব, সুরক্ষা করব, সেটি আমাদের দায়িত্ব। কেন আমাদের দিকে অস্ত্র তাক করে এতদিন পরে কি টনক নড়লো? টনক নড়ছে। আমরা বলতে চাই, ভারতীয় সম্পদ শুধু নয়, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার এই মুহূর্তে দায়িত্ব পড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনী দায় এড়াতে পারে না। দায় যদি এড়ায়, এই দায়ের একদিন জবাবদিহি করতেই হবে। কাজে আমরা প্রত্যাশা করব যে ভারতীয় সম্পত্তি যেমন রক্ষা করবেন, ভারতীয় গোলা বা বোমার হাত থেকে, আক্রমণের হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা করা আপনার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, ঠিক তেমনি 5 আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন করেননি। আজকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আপনাদের। সেটা কিভাবে করবেন? আপনাদের শাসনে করবেন, নাকি আমি বারবার প্রতিটি ভিডিওতে এখন বলছি যে 111-এর মতো একটা ফখরুদ্দিন সরকারের মতো, জেনারেল মঈনুল আহমেদ যেভাবে সমর্থন দিয়ে একটা খুব স্ট্রিক্ট, একটা শক্ত সরকার করেছিল, সেরকম একটি সরকার হলেও ওয়াকারুজ্জামান আপনার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করা। না হলে বাংলাদেশ নিজে অভ্যন্তরীণভাবে রক্ষা পাবে না, ভারতের আক্রমণের হাত থেকেও রক্ষা পাবে না। বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজেই কি করবেন সেনাবাহিনী, সেনাপ্রধান, সিদ্ধান্ত আপনাদের। আসসালামু আলাইকুম। নতুন করে আবারও বিপ্লবী সরকার গঠন করার এক ধরনের গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে। বিপ্লবী সরকার গঠনের দাবি তোলা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু কারা এই দাবি নতুন করে ছড়িয়ে দেওয়ার পেছনে কাজ করছেন, কি উদ্দেশ্য? শরীফ ওসমান হাদির জানাজায় আমরা দেখলাম যে লাখো মানুষের উপস্থিতি। যেভাবেই হোক, নিঃসন্দেহে এটি হাদির অর্জন। কিন্তু হাদির মৃত্যুকে ঘিরে যা কিছু ঘটছে তার মধ্য দিয়ে হাদির প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে, নাকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ একটি গোষ্ঠী বিশেষভাবে ফায়দা লোটার চেষ্টা করছে, সে প্রশ্ন এখন সবার মুখে মুখে। হাদিকে সমাহিত করার পর আমরা দেখলাম শাহবাগে একটা সমাবেশের অনুষ্ঠান করা হলো, আয়োজন করা হলো। যদি এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, হাদির যে জানাজা অনুষ্ঠিত হলো সেখান থেকেই, যে হাদিকে সমাহিত করার পর শাহবাগে সমাবেশের আয়োজন করা হচ্ছে, তখন থেকে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো সাধারণ মানুষের মধ্যে। সেই সমাবেশ থেকে আবার কি না কি শুরু হয়, এবং গুঞ্জন উঠেছিল যে সেই সমাবেশ থেকেই নতুন করে বিপ্লবী সরকার গঠনের দাবি তোলা হবে। আমরা দেখলাম সমাবেশে কোনো ধরনের আনুষ্ঠানিক দাবি তোলা না হলেও খণ্ড খণ্ড গ্রুপ থেকে বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে এই দাবিটি প্রচার করা হলো, এই দাবিটি তোলা হলো। এবং গত 2-3 দিন ধরে আবার নতুন করে একটা গুঞ্জন ছড়িয়ে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে, যে কোনো একটা বিশেষ পত্রিকার সম্পাদককে রাষ্ট্রপতি এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যারা সামনের সারিতে রয়েছে তাদের মধ্য থেকে কাউকে প্রধানমন্ত্রী করে বিপ্লবী সরকার গঠন করা হবে। হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার যে তাণ্ডব চলল, ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী, ছায়ানট, দেশের একাধিক স্থানে ভারতীয় সহকারী হাই কমিশনারগুলোর কার্যালয়, ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়গুলোর উপর হামলা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল যে প্রথম আলোর উপরে যখন আক্রমণ চালাতে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই প্রথম আলোর
কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারের শীর্ষ মহলের কাছে তারা আহ্বান জানিয়েছিল, দাবি জানিয়েছিল যেন দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয় যে অবস্থা ঘটতে যাচ্ছে। কিন্তু যা ঘটার ঘটে গেল, এবং প্রথম আলো কার্যালয় ভাঙচুরের পর, জ্বালিয়ে দেওয়ার পর, ডেইলি স্টারের আক্রমণের অনেক পরে আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। পরবর্তীতে যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের সহযোগিতা করা হবে প্রথম আলোকে বা ডেইলি স্টারের প্রতি। সব কিছু ঘটে যাওয়ার পরে সহযোগিতা বলতে কি বোঝায়? আর্থিক কোনো ক্ষতিপূরণ হতেই পারে, কিন্তু আর্থিক ক্ষতিপূরণের অঙ্কটা যত মোটাই হোক না কেন, লাভ কি তাতে? সমাজে গণমাধ্যম কর্মীদের ভেতরে যে ক্ষতের সৃষ্টি হলো তা পোষানো হবে কীভাবে? অনেক আগে থেকেই বলে আসছি যে নির্বাচনের তারিখ যেদিনই নির্ধারিত হোক না কেন, নির্বাচনের ঠিক আগে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে সেই পরিস্থিতিতে, সেই অবস্থায় কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠান করা না যায়। এবং আমরা নিশ্চয়ই দেখছি যে সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে প্রদেশকে। গত বুধবার যখন হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা আহ্বান জানালেন দেশবাসীর প্রতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য, শান্ত থাকার জন্য। এই যে শান্ত থাকার আহ্বান জানানো হলো কেন? নিশ্চয়ই কোনো ধরনের গোপন তথ্য ছিল সরকারের কাছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। তারপরে কি ব্যবস্থা নেওয়া হলো? যে কোনো বিশেষ গোষ্ঠী বা সাধারণ মানুষ হোক বা হাদির অনুসারী হোক, মানে যে কারোর মাধ্যমে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই জায়গা থেকে, সেই আশঙ্কা থেকেই তো প্রধান উপদেষ্টা এই আহ্বান জানিয়েছিলেন। অথচ তার পরবর্তীতে আমরা কোনো ধরনের কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখলাম তো নাই, বরং বিবিসি যেটি উল্লেখ করলো যে প্রথম আলো আহ্বান জানানোর পরেও, দাবি জানানোর পরেও সরকারের উচ্চ মহলে যে তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণের, তারও কোনো কিছু দেখলাম না। হাদিকে হত্যার মধ্য দিয়ে এমন মন্তব্য উঠছে যে এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের চেষ্টা করা হয়েছে। প্রথমেই বলেছে নির্বাচন যাতে না হয় তার জন্য একটা নৈরাজ্যকর পরিস্থিতিকে দেশকে ঠেলে দেওয়ার একটা অবস্থা তৈরি করা হবে, বা সেই চেষ্টাটি করা হয়েছে হয়তো। 2, বিএনপির প্রতি প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলল হাদিকে হত্যা চেষ্টার জন্য বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে। 3, ভারত বিরোধীদেরকে আমরা অবশ্যই ভারতের আধিপত্যবাদকে কোনোভাবেই গ্রহণ করি না, ঠিক একইভাবে পাকিস্তানের যে নাক গলানোর চেষ্টা, একই কথা। আমরা বারবার দুটি বিষয় একসাথে উচ্চারণ করতে চাই। ভারতীয় আধিপত্যবাদকে যারা পুঁজি করে বিশেষভাবে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছেন, তারাও এক ধরনের সুযোগ পেয়ে গেলেন। 4, অনেক ধরনের আলোচনা সমালোচনা, অনেক ধরনের বাস্তব পরিস্থিতির পর আগামী 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, তার জন্যই কি আরও একটা নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হাদির মৃত্যুকে কেন্দ্র করে? এবং হাদির হত্যাকারীদের অবশ্যই আমরা বিচার চাই। এই হত্যাকারী চক্র, সেটি আওয়ামী লীগের হোক অথবা বিশেষ ফায়দা লোটার যে গোষ্ঠী তাদের হোক, যেই হোক না কেন। শাহবাগের যে সমাবেশ হয়েছে সেখানে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের জন্য। সেখানে যদিও কোনো প্রকার কোনো আলটিমেটাম বা দাবি তোলা হয়নি বিপ্লবী সরকার গঠনের জন্য, কিন্তু মানুষ এখনো পর্যন্ত একটা আতঙ্কের মধ্যে রয়েছে, অজানা একটা শঙ্কার মধ্যে রয়েছে, পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে।